প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। শারমিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে। কথা বলবো আজকে আরও একটি আলোচনার বিষয় নিয়ে। কষ্টে নিম্ন ও মধ্যবিত্তরা আছেন, এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের মাঝে এর মধ্যে চলে এসেছেন কিছু অতিথি। আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, উনি আছেন অর্থনীতিবিদ। সাথে আছেন ডক্টর ফরিদ খান, উনি অর্থনীতি বিভাগ রাবি থেকে, এবং তার সাথে আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি এফবিসিসি। অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, একটি প্রতিবেদন দেখে আসছি, এরপরে আমরা আলোচনায় ফিরে যাব। রাজধানীর অলিগলিতে দুধ বিক্রি করে সংসার চালান মোহাম্মদ চান মিয়া। করোনা মহামারীর ধাক্কায় বিক্রি কমেছে তার, অর্ধেকই নেমেছে আয়। তবে তার পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বাড়ায় খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে কোথায় গিয়ে দাঁড়াবেন তার পথ খুঁজে পাচ্ছেন না তিনি। 1 কেজি আলু কিনতে গেলে লাগে 50 টাকা। আগের মনে হয় আয় নাই, করোনা আসছে প্রত্যেক আয় তো সবাই এমনি কম, কিন্তু ব্যয় তার কমাইতে পারতেছি না। কিছুদিন দেখলাম গাড়ি দিয়ে পেঁয়াজ বেচলো 30 টাকা কেজি, 2 দিন বেচতে আর বেচা না। তো সরকার তো আসলে আশ্বাস দেয়, কিন্তু কোনো কাজ হয় না। শুধু চান মিয়া নয়, সরকারি হিসেবেই এমন অস্বস্তিতে এখন দেশের প্রায় 4 কোটি নিম্নআয়ের মানুষ। করোনা মহামারী যাদেরকে ফেলেছে চরম অনিশ্চয়তায়, জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকার চেষ্টারত মানুষগুলোর জন্য মরার উপর খাড়ার ঘা নিয়ে এসেছে নিত্যপণ্যের বাড়তি দাম। আমার কষ্টটা আমি পাচ্ছি, আমি 5 টাকা বেতন পাই আর 60 টাকা আমার খরচ হয়। আমার 2 টাকা তো গ্যাপ থাকে, প্রতি মাসে আমার গ্যাপ থাকে, প্রতি মাসে 2000, 3000, 4000 টাকা গ্যাপ থাকে। আমার স্যালারি চাইতেও গ্যাপ থাকে, আমি কিভাবে চলবো? রাজধানীর রাজপথে গাড়ির চাকা ঘুরছে স্বাভাবিক নিয়মেই, কেটে যাচ্ছে সময়ও। মানুষের চলাফেরা দেখেও বোঝার উপায় নেই কতটা অস্বস্তিতে তারা। তবে আয় ব্যয়ের সমীকরণ কে মেলাবে তাদের? যে পরিমাণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি এর সাথে তাল মিলে চলতে আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। বেতন কমে গেছে যার কারণে, এবং তারপরেও আবার দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বা বৃদ্ধি এর কারণে আমরা পারতেছি না। করোনার পর স্বাস্থ্য খাতেও ব্যয় বেড়েছে সাধারণ মানুষের। বাধ্য হয়ে অনেকে ছেড়েছেন শহর। বিআইডিএস এর গবেষক ডক্টর নাজনীনের মতে, জরুরিভাবে ক্ষুদ্র ঋণ দিতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের। একদিকে আয়ের সংস্থান কম, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই উভয়ে মিলে শ্রমজীবী মানুষ পড়েছেন সংকটে। 5,000, 10,000, 20,000 এরকম টাকা খুব অল্প সময়ের জন্য ঋণের ক্ষেত্রে কোনো ব্যবস্থায় যেতে পারি কিনা, সেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হোক, কিংবা 2-1টি ব্যাংক কিন্তু ইতোমধ্যে অতি অল্প ঋণের জন্য তাদের আলাদা করে একটা ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থান করার উপর জোর দিচ্ছেন গবেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের আমাদের প্রতিবেদন। চলুন আলোচনায় ফিরে যাই। আমাদের দেশে করোনাকালীন এরকম কঠিন সময়ে প্রায় সবাই কিন্তু আসলে কষ্টে আছেন, কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এই করোনার কারণে দেখা গেছে যে আসলে অনেকে চাকরি হারিয়েছেন, কর্মহীন হয়ে পড়েছে দেশের অনেক শ্রমজীবী মানুষ। এই নিয়ে আলোচনা করব, কিভাবে এই সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং সমস্যা থেকে কীভাবে উঠে দাঁড়ানো যায়, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। কথা বলতে চাচ্ছি প্রথমে অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, আপনার সাথে একটু আমাদেরকে জানাবেন যে করোনাকালে গরিবের জন্য কিন্তু খাদ্য এবং অর্থ আছে, তার সাথে দেখা যাচ্ছে যে যারা উচ্চবিত্ত তাদের জন্য প্রণোদনারও একটি ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের যে মধ্যবিত্তরা আছে এদের জন্য কি কোনো চিন্তা করা হয়েছে বা এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনার প্রতিবেদনটা দেখলাম। আসলে প্রতিবেদন দেখে এই যে করোনাকালীন এবং আর্থিক সংকট, আমাদের ধরেন এটা যদি আমরা যে কোনো একটা ক্রাইসিসকে, শুধু করোনা কেন, এই যে ক্রাইসিস গুলোকে, যে আমাদের যে ন্যাচারাল ডিজাস্টার এবং আবার করোনা, এই সমস্ত ন্যাচারাল ক্লাইমেটের ঘিরে যে ডিজাস্টার, যে ক্রাইসিস গুলি ঘটে, কিছু কিছু ক্রাইসিস আছে গ্র্যাজুয়াল, আপনি আগের থেকে বলতে পারবেন যে এটা হচ্ছে। কিছু কিছু ক্রাইসিস আছে যে পিউরিডিক্যাল, যে আপনি ধরবেন যে এই মাসের মঙ্গা আসবে, মন্দাভাব আসবে, এটা আসবে, এটা ইটস মানে গিভ ইউ দ্য ইন্ডিকেশন অফ দ্য টাইম। আর কিছু কিছু আছে ভেরি সাডেনলি, মানে হঠাৎ এসে আরম্ভ হয়। আপনি দেখেন এই সারা বিশ্বে এই গত 100 বছরের এই যে প্যান্ডামিক, এটা কিন্তু আসছে হঠাৎ করে। আমরা কেউ কিন্তু এটার কোনো সিগন্যালিং থিওরি বলেন, যা বলেন, পৃথিবীতে যত থিওরি আছে সবগুলোকে এক পাশে রেখে হঠাৎ করে করোনা আমাদের মাঝে উপস্থিত। এটার যে ভয়াবহতা, এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট সর্বক্ষেত্রে সবাইকে, আমি বলবো যে ধনী, গরিব, শিল্পপতি, রাষ্ট্র, যত ধরনের যন্ত্র মানে আছে, মেশিনারি আছে, সবাইকে কোনো না কোনো ভাবে এটা এফেক্ট করেছে। আপনি সত্যি বলছেন,
যারা আসলে দিনে আনে দিনে খায়, যে সমস্ত লোকগুলো আমাদের কিন্তু দারিদ্রতা, ধরেন চরম দারিদ্রতা, এটা 10%-এর 13%-এর 12%-এর আশেপাশে চলে আসছিল এবং আমাদের দারিদ্র সীমাটা 20% চলে আসছিল। হঠাৎ এগুলো যে হওয়া, অবশ্যই আমি বলবো যে আমার যে খেটে খাওয়া মানুষগুলো, বিশেষ করে আপনি যদি রিক্সা পোলার থেকে আরম্ভ করে আরো নিচে যারা কার্পেন্টার কাজ করে, এটা করে, এবং যারা সুইপার এই কাজগুলো করে, সমস্ত জায়গায় কিন্তু একটা, যখন আপনার মুভমেন্টটা যখন বন্ধ হয়ে গেল, আমাদের লকডাউন বলেন, এটা বলেন, ঘরে থাকা বলেন, সবগুলোতে যখন বন্ধ হয়ে গেল, এরা তো অবশ্যই অস্বস্তিতে পড়ছে, এটার কোনো নাই। কিন্তু আমি দেখবো যে এই যে গভর্নমেন্টকে আমি বলবো যে আমাদের বাংলাদেশ সরকার, আপনি খেয়াল করবেন যে একের পর এক যেভাবেই জিনিসটাকে ম্যানেজমেন্ট, আমি বলবো যে ব্যবস্থাপনা আছে, এটা ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। কেন অ্যাপ্রিসিয়েটেবল আমি বললাম, বড়দের জন্য ইনসেন্টিভ 1,16,00,000 কোটির কাজ, শুধু এটা না, যে দারিদ্র সীমার যেগুলো মানে আমার কৃষিতে এবং টাকা দেওয়া, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা এটা দেওয়া, সমস্ত কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট ছাড়াও প্রাইভেট সেক্টর, আপনি দেখবেন যে গভর্নমেন্টের তো সমস্ত তার লোকাল গভর্নমেন্টের আন্ডারে এই যে যেভাবে ওদেরকে আপনি এই সাহায্য সহযোগিতা এটা দেওয়া, কিন্তু আপনি যদি দেখেন এই 17-18 কোটি দেশের লোকের মধ্যে আসলে গভর্নমেন্টের সবকিছু দিয়ে ওদেরকে যে সবকিছু সবাইকে গরিবী যার যে দুঃখ কষ্ট আছে, এটা তো কখনো সম্ভব হয় না। কিন্তু আমি দেখলাম যে গভর্নমেন্ট এবং আমাদের দৈনিক শ্রেণী যারা বাণিজ্যিক মানুষ, হিউম্যান, বাংলাদেশের মানুষ কিন্তু হিউম্যান বিং। আমরা যেমন 71 সালে স্বাধীনতা যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ছিল, আমার কাছে মনে হয়েছে আপনি দেখেন প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, র্যাব থেকে, পুলিশ থেকে, আর্মি থেকে, এবং আপনি ওই সশস্ত্র বাহিনীর ওই দিক থেকে বাদ দিলে এদিকে লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে সে আপ টু দা প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত কিছুকে আসলে ট্যাকেল দেওয়ার জন্য মানুষ যাতে এই করোনার মাধ্যমে যাতে কম মৃত্যুবরণ করে এবং যাতে অনাহারে না থাকে, খাদ্য অভাব যাতে না হয়, যথাসাধ্য চেষ্টা করেছে। আমি এটাকে অত্যন্ত পজিটিভলি দেখি। কিন্তু তবু কথা থেকে যায় যে আপনি সমস্ত লোক যখন একদিন যখন আইডল হয়ে ঘরে বসে থাকলো, সবাইকে খাদ্য ঘরের মধ্যে পৌঁছে দেওয়া অথবা এটাকে দুর্বৃত্ত করা এক সময় এটা সঠিক নয়। তাই বাংলাদেশ সরকার কি করছে, আসলে এটাই ঠিক, তাদের এই মুহূর্তে নগদ টাকার প্রয়োজন ছিল এবং তাদের মোবাইলে যতটুকু পারছে নগদ টাকা এটা দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি আরো বেশি সুবিধা দিতে পারতো, এবং ক্রমান্বয়ে আমরা জুন থেকে দেখলাম যে আস্তে আস্তে লকডাউন যখন শিথিল করে দিল এবং আস্তে আস্তে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো মোটামুটি বলা চলে এই যে পিক আপ আরম্ভ করলো। ধন্যবাদ। আমরা ফিরে আসছি আপনার কাছে, একই বিষয়ে আবার আপনার সাথে আমরা কথা বলবো। মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে আসলে গরিবদের জন্য দেখা গেছে যে কিছু সাহায্য, খাদ্য, কিছু অর্থের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে উচ্চবিত্তদের জন্য আসলে শিল্পের প্রণোদনাও দেওয়া হয়েছে, কিন্তু আসলে মধ্যবিত্তর জন্য কিছু চিন্তা করা হয়েছে বা ওনাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো উপায় সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে। মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসকে কেন্দ্র করে যে প্রণোদনা প্যাকেজটি ঘোষণা করেছিলেন 1,16,000 কোটি টাকা, তার মধ্যে কিন্তু সবগুলো এলোকেশন করা ছিল। তার মধ্যে 20,000 কোটি টাকা রাখা হয়েছিল ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য। এখন মাঝারি ব্যবসায়ীরা কিন্তু গত এক সপ্তাহ আগে আমি জানি যে মাঝারি ব্যবসায়ীরা ওখান থেকে বোধহয় 800 কোটি টাকা ছাড় দিতে পেরেছেন আউট অফ 18,000 কোটি টাকা। আর 2,000 কোটি টাকা রাখা ছিল আপনার 2,000 কোটি টাকা রাখা ছিল আপনার অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। তো এটা কিন্তু কেউ দিতেই চায় না। আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র মানুষদের, গরিব মানুষের কিন্তু এক ধরনের সমস্যা থেকেই যায়। এই সমস্যাগুলো মোকাবেলা করা খুবই কঠিন। আমরা চেষ্টা করছিলাম অতি ক্ষুদ্র ব্যবসায়ী যারা মানে ফুটপাতে যারা ফল বিক্রি তাদেরকে কিভাবে টাকাটা খুব দ্রুততম সময়ে পৌঁছানো যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ব্যাংকের সাথে কথা বলেছি, যোগাযোগ করেছি, কেউ কিন্তু 9% ইন্টারেস্ট পাওয়া যায়।
তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি এই সপ্তাহ নাগাদ ইনশাআল্লাহ আমরা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে 2000 টাকা এই হচ্ছে আমাদের অবস্থা এই জি, একটু কথা বলবো ডক্টর ফরিদ খান, আপনার সাথে একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছে যে আসলে মধ্যবিত্তের জন্য কি ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদি কোনো উপায় জানা থাকে বা আপনি যদি কিছু আমাদেরকে বলতে চান একটু জানাবেন। ধন্যবাদ আমাকে এখানে বলতে সুযোগ দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করেছি এই করোনা মহামারী আমাদের মধ্যবিত্তদের জন্য বড় একটি সংকট ডেকে নিয়ে এসেছে। আমরা ঢাকা শহরে প্রচুর মানুষ যারা ইনফর্মাল সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করেছি তারা কাজ হারিয়েছেন, তারা তাদের সন্তানদেরকে নিয়ে গ্রামে অনেকে দেখেছি আমরা গাড়িতে করে গ্রামে ফিরে যাচ্ছে। তো এই সংকটের মোকাবেলায় সরকার এগিয়ে এসেছে, কিন্তু সেটা আমাদের যে প্রয়োজন সেই আমাদের সেই তুলনায় অনেকটাই নগণ্য। আর মধ্যবিত্তদের যে আমাদের আলোচক বললেন যে সেখানে অনেকের ঋণের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যে ঋণের কিস্তি নেওয়া যাবে না, কিন্তু এই ঋণের আওতায় এর বাইরেও অনেক মধ্যবিত্ত আছে যারা আসলে তারা ব্যাংকিং সেক্টরের সাথে নেই। তো তাদের ক্ষেত্রে এই সুযোগগুলো তারা পায়নি। হ্যাঁ, বিশেষ করে অনেক এনজিও কিন্তু এর মধ্যেও ঋণ আদায় করছে। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখলাম যে একটি মা তার সন্তানদেরকে নিয়ে কিভাবে আত্মহত্যা করলেন আর কি, এই দরিদ্রের কষাঘাতে নির্যাতিত নির্মমভাবে সে আত্মহত্যা করলেন। তো এটি হচ্ছে এখন অনেক বাস্তবতা, সরকার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদের মধ্যবিত্তরা আসলে তারা অনেকটাই স্বাবলম্বী হবার চেষ্টা করেন। তারা না যায় সরকারের কাছে, না যায় আমাদের উচ্চবিত্তের কাছে, তাদের সাহায্যের হাত পাততে পারেন না, ফলে তারা অনেকটাই নীরবে তারা আসলে সয়ে যান। তারা চেষ্টা করেন সর্বোচ্চ কি করে এটা মোকাবেলা করা যায়। যাদের এখানে সঞ্চয় ছিল, সঞ্চয় থেকে তারা ব্যবহার করছে, যাদের সঞ্চয় নেই তারা অনেক উচ্চ হারে ঋণ নিচ্ছেন, ফলে তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে তারা অনেক বড় একটা সংকটে পড়েছেন। বিশেষ করে তাদের বাচ্চারা যারা গ্রামে ফিরে গেছে শহর থেকে, তারা সেখানে যে তাদের পড়ালেখার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা, বা তার অনেক ক্ষেত্রে এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা লক্ষ্য স্টাডি থেকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বাল্যবিবাহের একটা সমস্যা দেখা দিচ্ছে। তো সর্বোপরি একটা আমরা বড় ধরনের একটি সংকট আমি বলবো যে মধ্যবিত্ত যারা তারা একটা সংকটের মধ্যে পড়েছে আর কি। জি, অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। দেখছেন নিউজ 24। কথা বলছিলাম কষ্টে নিম্ন ও মধ্যবিত্তরা। আমি শুরু করতে চাচ্ছি ডক্টর সেলিমউদ্দিন আপনার সাথে। আমরা চাকরি ছাঁটাই নিয়ে একটু আলোচনা করছিলাম, ওই ব্যাপারেই আপনার সাথে একটু কথা বলবো যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু কর্মী ছাঁটাই করেছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই আমরা আসলে কর্মী ছাঁটাই বলতে যে সমস্ত জিনিসগুলি বিশেষ করে সিএমএসই এসএমই মানে কটেজ, মাইক্রো, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো, যেখানে আসলে ওদের আমাদের তো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে ওদের সেল রেভিনিউতে। যারা আসলে টোটাল ক্যাশ ফ্লো দিয়ে যে সমস্ত বিশেষ করে এই কটেজ মাইক্রো প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে আমি বলবো যে বেশি এফেক্টেড হয়েছে। তার 3 জন কর্মচারী আছে, অথবা একটা মুদির দোকানের 1 জন কর্মচারী আছে, 2 জনকে স্টেট বিদায় করে দিচ্ছে, কারণ তার ক্যাশ ফ্লোতে সাপোর্ট করে না। এই যে কর্মহীনতা মানুষকে দেওয়া, এটাই তো তাকে গরিব করে ফেলছে। এটা তো আমরা আগে বলছিলাম, এই যে চাকরি থেকে তাকে হয়তো বাদ দিয়ে দিচ্ছে, অথবা তাকে 3 মাস ধরে কোনো বেতন দিচ্ছে না। অনেকেই আপনি দেখবেন যে ট্রাভেল এজেন্সি থেকে আরম্ভ করে ছোটখাটো প্রতিষ্ঠানে কিন্তু এই প্রবণতাটা অত্যধিক ছিল। এটাতে কিন্তু কোনো দিকে দোষ দেওয়ারও কোনো আপনি দেখবেন যে নাই। আমি একটা মনে করেন ছোট একটা প্রতিষ্ঠান একটা বইয়ের দোকান করতেছে, অথবা একটা লাইব্রেরি করতেছে, অথবা একটা তরকারির দোকান করতেছে, একটা মুদির দোকান করতেছে। আগে 60 জন কর্মচারী আমি রাখছি, এখন দেখবেন যে প্রত্যেকজনকে আমি 8,000, 10,000, 12,000 বেতন তো বেশি দিতে হয় না, এরকম করে দিতে। কিন্তু আমি দেখলাম যে আমার বিক্রি বন্ধ হয়ে অথবা ক্যাশ ফ্লোতে এমন ভাবে নেগেটিভ এফেক্ট হলো, সেই দোকানদার নিজেই, ব্যবসায়ী নিজেই তার পরিবার চালানোটা অসম্ভব হয়ে পড়লো। সেক্ষেত্রে তো তাকে যে ছাঁটাই করছে এটা না, তাকে বেতন দিতে পারে নাই, সে আস্তে আস্তে সেই ছাঁটাই নাম করে ফেলে। এখন আসলে আপনি বড় প্রতিষ্ঠানগুলোতে প্রথম দিকে একটা প্রবণতা দেখা দিয়েছিল, যেমন ব্যাংকে বলেন বা বিভিন্ন গ্রুপগুলোতে বলেন, কিন্তু আমার যতটুকু জানা
বাংলাদেশের যে গ্রুপগুলো অথবা ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো একটু বড় আকারে আছে, যারা অ্যাবজর্পশন ক্যাপাসিটি যাদের অনেক আছে, তারা কিন্তু কোনো কর্মচারীকে ওরকম করে ছাঁটাই করে নাই। যে সমস্ত এগুলি গেলে এক ধরনের প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু লেবার ইন্টেন্সিভ, আপনি মনে করেন গার্মেন্টস অথবা এই গার্মেন্টস বলেন অথবা টেক্সটাইল বলেন, যেখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি গুলো আছে, আপনি সেখানে দেখবেন যে লেবার ইন্টেন্সিভের মধ্যে দেখবেন যে এক মাসে গভর্নমেন্ট কিন্তু এই জন্য 3 মাস 4 মাসের বিজিএমই বলেন যারা কিন্তু রেজিস্টার করছে ওদেরকে স্যালারি হিসাবে কিন্তু তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাই দিচ্ছে অলরেডি। এবং যতটুকু যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু একদম কোনো কাজ পায় নাই, লেবারকে কাজ দেওয়ার মতো তার অর্ডারটাই ক্যান্সেল হয়ে গেছে অথবা এটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছু কিছু কর্মী ছাঁটাইয়ে শিকার হয়েছে। নাইলে কিন্তু ওভারঅল আমরা বলবো যে আমরা তো ওভারসি, যে এখানে হেলাল ভাই আছে সব, আমরা কিন্তু এটা বলবো না যে এই ক্রাইসিসটা যেভাবে আসছিল, আমরা যেভাবে মনে করছিলাম, লোকজন যেভাবে বলছিল যে সব দিকে এটার একটা বিরাট এফেক্ট দেখা দিবে, রাস্তাঘাটের লোকজন একদম, আমি খারাপ কথা নাই বা বললাম, আমার মনে হচ্ছে যে দিস ইজ দ্য সিনারিও, এক্সাক্ট সিনারিও। হেলাল ভাই ওনারা আরো ভালো বলতে পারবে। হেলালুদ্দিন, আপনার কাছে আমি একই প্রশ্ন নিয়ে আসছি, একটু জানাবেন যে আসলে উনি যে বিষয়গুলো বললো এই ব্যাপারে আপনি কি মতামত পোষণ করছেন? আমাকে জিজ্ঞেস করলেন? জি হেলালুদ্দিন, জি আপনার সাথে কথা বলছি। না সেলিম ভাই, মানে ওর সঙ্গে আমি একমত। বিষয়টা আমি একটু বলি। প্রথমত হচ্ছে যে যারা অতি ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের যে সমস্যাটা হচ্ছে, তারা কিন্তু এই 3 মাস ঘরে বসে থেকে তারা কিন্তু তাদের পুঁজিটা বিনষ্ট করেছে, তাদের বাড়ি ভাড়া লেগেছে, তাদের বাচ্চাদের ভরণ পোষণ লেগেছে। তো তাদের কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন তাদের পুঁজিটা। এখন হয়তো আপনি দেখবেন বাজারে বন্দরে ওই লোকগুলো কাজ করছে, কাজ একদম করছে না তা না, কিন্তু কাজ করছে তারা। কিভাবে কাজ করছে আমি জানার চেষ্টা করেছি। তারা কিন্তু এখন দেখবে যে দাদন নিয়ে বিভিন্ন বাজারে বা বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন যে আমাদের দাদনের ব্যবস্থা আছে। অর্থাৎ যে 10,000 টাকা সকালবেলা নেবে, উনি সন্ধ্যাবেলা 10,500 টাকা থেকে ফেরত দেবে। অর্থাৎ প্রতিদিন তাকে 500 টাকা অতিরিক্ত টাকা দিতে হয়। এই যে দাদন নিয়ে তারা যে ব্যবসাগুলো করছিল, এখান থেকে আমরা যদি তাদেরকে ব্যাংকের মাধ্যমে মাত্র 4% ইন্টারেস্টে টাকাটা দেওয়া যায়, অর্থাৎ তার কিন্তু 1 বছরে 50,000 টাকার সুদ হবে 1,500 টাকা। মানে এটা যদি আপনি হিসাব করেন তাহলে কোনো সুদই না, যে টাকা নিচ্ছে সেই টাকা সে ফেরত দিচ্ছে। ইনফ্যাক্ট ব্যাপারটা ওই রকম। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে যে আমরা আইএফএসি ব্যাংকের সঙ্গে যে চুক্তি আবদ্ধ হয়েছে, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ দোকানদার সমিতির পক্ষ থেকে তাকে একটা মানে প্রত্যয়নপত্র দিব যে তাকে আমরা এখানে ব্যবসায়ী হিসেবে চিনি, এবং সে ক্ষুদ্র ব্যবসায়ী। এবং ধরেন কারণ বাজার যে ব্যবসায়ী যে আমাদের সমিতি আছে, তারা আবার তাদেরকে একদম যাচাই বাছাই করে তারা বলবে যে হ্যাঁ, সে এখানে এত বছর সে এখানে ব্যবসা পরিচালনা করছে, সে একজন ভালো ব্যবসায়ী, এই মুহূর্তে তাকে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ থেকে এই ঋণটা দেওয়া যেতে পারে। আমরা এটা বলার পরে ব্যাংক নিজেরা আবার পরীক্ষা করবে যে তাদের আসলে ওখানে অস্তিত্বটা কতটুকু, তারপর তাদেরকে টাকা দিবে। এই কাজগুলো আমরা প্রায় সম্পন্ন করে ফেলেছি। সেলিম ভাই এখানে আছেন, মানে বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা প্রায় সম্পন্ন করে ফেলেছি। আশা করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা তাদের অ্যাকাউন্টে টাকাটা দিতে পারবো। আমি তখন সব সাংবাদিক বন্ধুদের বিষয় ডাকবো। আমি চেষ্টা করছি যদি এদেরকে একবার ঋণ দেওয়ার পদ্ধতিটা শুরু করা যায়। আমি মনে করি বাংলাদেশে এখনো যারা সনাতন ভালো ব্যবসায়ী আছে, তারা কিন্তু প্রত্যেকেই খুব ছোট থেকে উঠে আসা মানুষ। আর যারা কম্পোজিট টেক্সটাইলের নামে বা কম্পোজিট অন্যান্য ব্যবসার নামে যারা অনেক টাকা একত্রে ব্যাংক থেকে নেন, তাদের কিন্তু সমস্যার সৃষ্টি হয়। কারণ একটা কম্পোজিট কারখানা করতে তার 2,000 কোটি টাকা লাগে। 2,000 কোটি টাকার যে ইন্টারেস্ট পার ডে আসে, এবং ওই কারখানাটা দাঁড় করাই কিন্তু তার সময় লেগে যায় প্রায় 3 থেকে 4 বছর। তো ওই সময় কিন্তু সে এই ঋণের যে বোঝা, সুদের যে বোঝা, এই বোঝা নিয়ে সে টানতে পারে। তো সেই ক্ষেত্রে অতি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে কিন্তু সে ধীরে ধীরে সে বড় ব্যবসায়ী হয়। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে তার কিন্তু অপারেট কষ্ট কমে আসছে, এবং তার মাথায় থাকে কোথায় কত টাকা ইনভেস্ট করলে কত টাকা সে ফেরত দিতে পারবে। তো আমরা আশা করছি বাংলাদেশে এই কাজটা ছিল না। আপনি জানেন যে কোরিয়া যেভাবে আজকে যে উন্নত দেশে পরিণত হচ্ছে, জাপানের যে মাথা পিছু হয় পৃথিবীর একেবারে একটা বিশাল জায়গা, এরা কিন্তু সবাই অতি ক্ষুদ্র ব্যবসায়ী, এসএমই খাত থেকে উঠে আসা আজকের এই ব্যবসায়ীগুলো। আমাদের মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত না আমরা ক্ষুদ্র এবং এসএমই খাতকে আমরা প্যাট্রোনাইজ করতে না পারবো, তাদেরকে সামনের দিকে এগোতে দেওয়ার যে পথটা সেটা প্রশস্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো থাকবেই। দেশের বাইরে টাকা পাচার হওয়া, অথবা ঋণ নিয়ে সেই ঋণ ব্যাংকের পরিশোধ না করা, ইত্যাদি কাজগুলো কিন্তু সামনে চলে আসবে।
আজকে দেখেন জাপানের অবস্থা যদি দেখেন, কোরিয়ার অবস্থা যদি দেখেন, দেখবেন যে এরা কিন্তু আমাদের এশিয়ার দেশের কথাই বলছে। তারা একটা জায়গায় চলে এসছে, বিকজ তারা অতি ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ীদেরকে প্যাট্রোনাইজ করেছে, করে আজকে কিন্তু তারা অর্থনীতি শক্তিশালী জায়গা তৈরি করেছে। আমরা যদি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের যদি আমরা শক্তিশালী জায়গা দাঁড় করাতে না পারি, তাহলে আমাদের যে উন্নয়নটা, এই উন্নয়ন কিন্তু আমাদের সাস্টেনেবল হবে না। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে, আমরাও বারবার বলি। আপনি দেখেন বাংলাদেশের অবস্থা, আমাদের যে কিছু বড় শিল্প গড়ে উঠেছে, তারা অতি ক্ষুদ্র শিল্পগুলো করে। আমাদের বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক, আমাদের রাষ্ট্র বিভিন্ন খুব সফট কিছু লোন দেয়, খুব অল্প ইন্টারেস্ট। এগুলো কিন্তু এসিপি খাত ওইভাবে পায় না, ক্ষুদ্র ব্যবসায়ীরা ওইভাবে পায় না। ওই বড় ব্যবসায়ীরা কিন্তু সেগুলো টান দিয়ে নিয়ে যাচ্ছে। ওনারা ওই পদ্ধতিটা করে রেখেছেন কিভাবে এই টাকাটা টান দিয়ে নিয়ে যাওয়া যায়। আপনি বড় কারখানা, মানে বড় কারখানার সুবিধা নিচ্ছে, আবার ওই মুড়ি ভর্তা বানাচ্ছে, চানাচুর বানাচ্ছে, তারপরে আপনার কি বলে আম ভর্তা বানাচ্ছে, হ্যাঁ, এই ঝালমুড়ি বানাচ্ছে। তো এইগুলো তো তাদের কাজ। ওনারা বড় শিল্পের কাজও করবেন, অতি ক্ষুদ্র শিল্পের কারখানার কাজগুলো নিয়ে যাবেন। এইটা আসলে দেখভাল করার দেখার বিষয় এই মুহূর্তে আমার মনে হচ্ছে। জি, ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি ডক্টর ফরিদ খান আপনার সাথে। ওনারা যে বিষয়টিতে কথা বলেন সেই বিষয়ে আপনার থেকে জানতে চাবো, এবং তার সাথে সাথে জানতে চাবো যে সংকট কাটিয়ে আসলে ব্যবসা বাণিজ্যের প্রসারে সরকারের করণীয় আর কি থাকতে পারে। ফরিদ খান, আপনার সাথে কথা বলছিলাম। ধন্যবাদ। আমি আসলে প্রশ্নটি মিস করেছিলাম, তবে ওনাদের আলোচনা থেকে আমার কাছে জি, আমরা চাকরি ছাঁটিয়ার কথা বলছিলাম ওনাদের সাথে। জি, যে বিষয়টি আমি আলোচনা থেকে যে বিষয়টি জি, তো এখন আসলে এটি একটি সংকট, একটি মানে বৈশ্বিক সংকট। এখানে বিভিন্ন পক্ষই আসলে এই সংকটের মুখোমুখি হচ্ছে। এখান থেকে উত্তরণের উপায় কি আসলে? এখন এখানে যেটা হচ্ছে যে স্টেক হোল্ডার কারা আছে, যে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলছি, তাদের যে প্রোডাক্ট বা সার্ভিস, তারা মূলত আমাদের যে কনজিউমার, তাদের এক ধরনের চাহিদার কমের কারণে কিন্তু এইসব পণ্যের চাহিদা কমে গেছে। ফলে এই ক্রাইসিসটা অনেকটাই এখন বলা যায় যে ডিমান্ড ইনডিউসড একটা ক্রাইসিস। তো এখন এইটি থেকে উত্তরণের উপায় কি? যেমন আমরা লক্ষ্য করি যে আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের বড় বড় যে মৌসুম, যেমন ঈদের সময় 2টি ঈদের মৌসুম আমরা মিস করেছি, পয়লা বৈশাখ আমরা মিস করেছি, এরকম নানান ধরনের মিস করেছে। এখন আগামী যে মৌসুমগুলো আসছে, এগুলো যেন কোনোভাবে মিস না হয়। তো স্বাস্থ্যবিধি মেনে আমাদের আস্তে আস্তে সবকিছু ওপেন করে দিতে হবে আর কি, যেটা অলরেডি সরকার অনেক কিছু ওপেন করছে। এখনো অনেক বিষয় এখনো ওপেন হয়নি, বাট ইকোনমিকে পুরোপুরি ডিমান্ড কি করে বাড়ানো যায় সে বিষয়ে কাজ করতে হবে আর কি। আর দ্বিতীয় যে বিষয়টি আসে যে এই ক্ষুদ্র যারা ব্যবসায়ী, তাদেরকে মার্কেটে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের ইনসেন্টিভ অলরেডি সরকার ঘোষণা করেছে। তারপরেও এখনো আমাদের যে কথাটি বলছিলাম যে এখানে পর্যাপ্ত নয় আর কি। তো এখন কি করে তাদেরকে এটা আরো বাড়ানো যায় সে বিষয়টি চিন্তা করা দরকার। যেমন আমরা পশ্চিমা দেশগুলোর কথা যদি চিন্তা করি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে কোম্পানিগুলো যাতে তাদের কর্মীদেরকে ছাঁটাই না করে, এই জন্য ওইসব কর্মীদের কিন্তু তাদের স্যালারি সরকার থেকে দেয়া হচ্ছে, যাতে করে যখন ইকোনমি নর্মাল অবস্থায় আসবে তারা ফুল অপারেশনে যেতে পারে। তো এইরকম বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার আর কি। তো যাতে করে তারা ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাধাগ্রস্ত না হয়, যখন আমরা ফুল ফ্লেজেড আমরা ইকোনমি রান করবে তখন যাতে তারা আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার আর কি। জি, ধন্যবাদ। আমি ফিরে যাচ্ছি ডক্টর সেলিমউদ্দিন আপনার কাছে। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একটু আমাদেরকে জানাবেন যে আসলে মধ্যবিত্ত নিম্নবিত্ত সরকারের দীর্ঘমেয়াদী কোনো সমাধান যদি থাকে বা কিভাবে সহায়তা করতে পারেন এই শ্রেণীর মানুষদেরকে, আপনার যদি কোনো সলিউশন থাকে এটার জন্য। আমি আপনাকে বলি যে এই যে আমাদের যে আলোচক আলোচনা করলো, আমি শুধু আপনাকে একটা তথ্য দিয়ে স্টার্ট করি। এই যে বাংলাদেশের যে কনজাম্পশন, এগুলি ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু সব কনজাম্পশন গুলো কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীকে ঘিরেই কিন্তু হচ্ছে। আমার জিডিপির 80% আসে কিন্তু কনজাম্পশন থেকে। আমাদের জিডিপিটা কিন্তু কনজাম্পশন। আমাদের বছরে আমি হিসাব করে দেখছি যে 35 লক্ষ কোটি টাকার একটা মার্কেট আছে। এই মার্কেটে ডমিনেট করে কিন্তু উনি বলা যায় এখন এই মার্কেটটাকে ডমিনেট করে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা, এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ীর যত মানুষ আছে তাদের কনজাম্পশনের উপর নির্ভর করে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি তো বেশি সময় পাবো না, আপনাকে আমি বলি সরকার তো যেভাবে তার মনে করেন এগ্রিকালচার মিনিস্ট্রি আছে, সমস্ত মিনিস্ট্রি কিন্তু তাদের এক একটা পলিসি এখানে তারা নিচ্ছে।
এবং ওদেরকে ঘিরেই নিচ্ছে প্রত্যেকটা পরিস্থিতি। আপনি দেখবেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, এবং আপনি দেখবেন যে এখানে সমস্ত ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে ক্ষুদ্র অনাহারে অর্ধাহারে যে সমস্ত মানুষ আছে ওদের জীবনযাত্রার মানকে উন্নত করতে না পারলে এটা হবে। গভর্নমেন্ট কিন্তু এটা ভালোভাবেই জানে। আমি বলবো যে শুধু প্রাইভেট সেক্টরের এই জিনিসগুলো তো মার্কেট সাপ্লাই ডিমান্ডের মার্কেট ফিক্স করে দেয়, এটা প্রাইভেট সেক্টর কি করবে না করবে। আমি বলবো যে আমাদের হেলাল ভাই যে বললো এটা ওনারা ভালো, এই যে আমাদের এসএমই ফাউন্ডেশন আছে, আমাদের যে সমস্ত জিনিসগুলোর যে মাইক্রো ইন্ডাস্ট্রি ক্ষুদ্র ব্যবসায়ীদের যে সমস্ত সংগঠনগুলো আছে, আমি কারণ সরকারের একার পক্ষে সরকার আসলে এই মিনিস্ট্রিতে দেখবে এখানে কিছু লোককে দিবে, এখানে কিছু লোককে দিবে, ওইখানে কিছু লোককে দিবে, কিন্তু টোটাল জিনিসটাকে স্পিড আপ করার জন্য এই যে উনি বললো যে এটা, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি শুধু মনে করি যে এসএমই ফাউন্ডেশন কি করতেছে, ওনাদের যে ব্যবসায়িক এই যে ট্রেড বডিগুলো আছে, মানে এই ট্রেড বডিগুলো স্মল থেকে মনে করেন ইলেকট্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, ইলেকট্রিক মার্কেট অ্যাসোসিয়েশন, ওদেরকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করে আমি অনুরোধ করব আমাদের এখানে এই যে বিজনেস লিডার আছে এবং আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব এই লোকগুলোকে যারা ইকোনমিক অ্যাক্টিভিটিসে কাউরান বাজারের একজন দোকানদারকে তাকে ফুল প্লেজে তাকে আইডেন্টিফিকেশনের মধ্যে এনে তার যদি ক্ষুদ্র তাকে কে গ্যারান্টি দিবে, তার পরিচিত লোককে আছে সেই যাতে আমাদের এনআইডি সিস্টেমটা কিন্তু এখন অত্যন্ত মূল্যবান। এখন শুধু আমাদেরকে শুধু ইনিশিয়েটিভ নিয়ে এখান থেকে আরম্ভ করে তারপরে এফবিসিআই এই যে এফবিসিসিআই এখানে আসবে, এখানে আসে উনি তো অলরেডি বলছে এই সার্টিফিকেট দিবে। এবং আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক, ফিনান্স মিনিস্ট্রি এরা সবাই মিলে বাংলাদেশের যত রুরাল এরিয়াতে যতগুলো ব্রাঞ্চ আছে, রুরাল এবং আরবান সব ব্রাঞ্চগুলোকে আমি বলবো যে সব ব্রাঞ্চগুলোকে ওরা যেহেতু প্রত্যেকটা ব্রাঞ্চকে কম্পালসারি করে দিতে, অলরেডি তাদের কিছু সিলিং আছে, কৃষি ঋণ এত দিতে হবে, স্মল এত দিতে হবে, এটাকে এত দিতে হবে, কিন্তু ছিন্নমূল যে লোকগুলো আছে একদম আমি বলবো যে তার আসলে 20,000 টাকা দরকার হয় লোনের, এই লোকগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেকটা ব্রাঞ্চ 20,000 অন্তত 20,000 করে 20,000 করে 100 লোককে দিতে হবে, 20,000 করে 100 লোককে দিতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক বলে দিতে হবে যে এখানে তোমার যদি অতিরিক্ত খরচও হয় আমি তার কিছু অংশ সিএসআর এ দেখানো তোমাকে পারমিশন দিব, তুমি এখানে তোমার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যদি বেশি হয় দেন ইউ আর অ্যালাউড টু গিভ দ্য সাম সিএসআর এক্সপেন্ডিচার টু দ্যাট গ্রুপ। আমি বলতেছি এরকম করে যদি অ্যাগ্রেসিভ যদি প্ল্যান নিয়ে যদি এই লোকদেরকে যদি লোন দেওয়া না হয়, আপনি চিন্তা করেন হেলাল ভাই বলছে যে 10,000 টাকা সকাল নিয়ে এরকম খাতুন বন্ধু আছে বিকেলে টাকা দিয়ে দিচ্ছে 500 টাকা, আপনি এক বছরে কত টাকা দিচ্ছে ইন্টারেস্ট আপনি হিসাব করলে মাথা আপনার পাগল হয়ে যাবে, এটার পার্সেন্টেজে কোথায় চলে যাবে। জি হেলালুদ্দিন, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, উনি যে বিষয়গুলি বললো এই বিষয়ে একটু জানাবে এবং তার সাথে সাথে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথমত যে কথা মানে সেলিমে যে কথাগুলো বললেন আমি সঙ্গে একমত। বাংলাদেশ ব্যাংকে কিন্তু ওই গাইডলাইনটা তৈরি করে দিতে হবে যে তুমি 1,000 কোটি টাকা যদি লোন দাও তাহলে তুমি 100 কোটি টাকা তুমি বা 50 কোটি টাকা তুমি প্রতি ক্ষুদ্রদের লোন দিবা। এবং আমাদের যারা ব্যাংকার আছে তাদেরকে এই সম্পর্কে ট্রেনিং দিতে হবে যে কিভাবে তারা এই ক্ষুদ্র ঋণটা দিবে। এবং এখন আপনি জানেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন ব্যাংকে যায়, ব্যাংকের যে চাকচিক্য এবং ব্যাংকের যে অবস্থা এবং ওদেরকে দেখলে একদম হেসে বলা যায় আপনারা প্রত্যেকে আপনারা আবার কিসের ব্যাংকে, এই যে অবস্থাটা এখানে পরিত্রাণ দিতে হবে। কিন্তু আমাদের ব্যাংকটা একটু সেবা খাত, এখানে তাদেরই যেতে হবে। আমরা যখন সেদিন আমাদের মানে একজন বক্তা বলছিলেন যে আমাদের মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য, গির্জা যেতে প্রার্থনার জন্য, আমাদের কিন্তু ব্যবসা করতে হলে ব্যাংকে যেতে হয়। এটা ব্যাংক ছাড়া আমরা ব্যবসা করতে পারবো না, বড় ব্যবসা করা যায় না ব্যাংক ছাড়া। তো আমরা কি সাধারণত ছোট ব্যবসায়ী থাকবো? আমরা তো বড় ব্যবসায়ী হবো। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আমরা যে পথে এগোচ্ছি যদি এই সপ্তাহ নাগাদ আমরা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে লোন দেওয়ার পদ্ধতিটা যদি আমরা সৃষ্টি করে দিতে পারি, এবং আমি কিন্তু নিশ্চিত ব্যাংকও কিন্তু একজন সেলিম ভাই আমাকে অবশ্যই জি অনেক ধন্যবাদ। আমাদের 90% জি অনেক ধন্যবাদ আমাদের অতিথিদের, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আবারও আসবো নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।